হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসারে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। গতকাল সন্ধ্যাবেলায় তোমাদের আমি এই ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট নাম্বার 5 দিয়েছি। আশা করছি তোমরা সকলেই সলভ করেছো। আমরা এখন এই ক্লাসে এই মক টেস্ট 5-এর সলিউশন দেখব, কমপ্লিট সলিউশন। ঠিক আছে, অঙ্কগুলো যে সমস্ত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্ক আমরা এখানেই করে দেখব। আমরা ডিটেলসে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা এখনও এই পিডিএফগুলো সলভ করোনি তোমাদেরকে বলছি তোমরা টেলিগ্রামে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। ঠিক আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেই কিন্তু তোমরা এই সমস্ত কিছু মক টেস্ট পিডিএফ এবং ক্লাস পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। আগে তোমরা নিজেরাই টেস্ট পিডিএফগুলো ডাউনলোড করে সলভ করো, তারপরেই কিন্তু এসে এই সলিউশনগুলো দেখবে। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করতে পারবে। আর কিছুদিন রয়েছে তোমাদের পরীক্ষার, আশা করছি তোমাদের যা যা বলা হচ্ছে তোমরা তাই সঠিকভাবে মেনে করবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা দেখে নিই কী কী প্রশ্ন ছিল আমাদের টেস্টে। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে স্ক্রু গেজ কেন ব্যবহার করা হয়। অপশান দেওয়া আছে গাছের ব্যাস নির্ণয় করতে, সরু তারের ব্যাস মাপতে, গাছের উচ্চতা মাপতে, নাকি সরু তারের দৈর্ঘ্য মাপতে। দেখো, আমাদের ফিজিক্সে বিভিন্ন যন্ত্র পড়তে হয়, যেমন স্ক্রু গেজ রয়েছে, ভার্নিয়ার ক্যালিপার্স রয়েছে। ঠিক আছে, এই সমস্ত যন্ত্র কিন্তু একদম ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপ করতে ব্যবহার করা হয়। এখানে স্ক্রু গেজ আমরা কেন ব্যবহার করি, এটা রাইট আনসার হয়ে যাবে খ নাম্বার, সরু তারের ব্যাস মাপতে আমরা স্ক্রু গেজ ব্যবহার করে থাকি। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়। অপশন আছে ঢেকি, মুখের চোয়াল, কোদাল, নাকি তুলাদণ্ড। কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়। এখানে দেখো, ঢেকি প্রথম শ্রেণীর লিভার, কোদাল প্রথম শ্রেণীর লিভার এবং তুলাদণ্ড প্রথম শ্রেণীর লিভার, কিন্তু এই মুখের চোয়াল প্রথম শ্রেণীর লিভার নয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে খ। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা হয় সেটি হলো। অপশন আছে সেন্ট্রিফিউজ, মাস স্পেকট্রোমিটার, সেক্সট্যান্ট, নাকি কোনোটিই নয়। ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা হয়, এটা যে যন্ত্রের সাহায্যে করি সেই যন্ত্রটির নাম হলো সেন্ট্রিফিউজ। ঠিক আছে, এরকম দেখো, এরকম টেস্ট টিউবের মতন থাকবে। এই টেস্ট টিউবের মধ্যে আমরা কোনো তরলকে নিয়ে নিলাম। এবারে ধরো তরলে বিভিন্ন ভাসমান বস্তু রয়েছে, তারপরে যখন এই টেস্ট টিউবে আমরা সেই তরলটিকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে ঝাঁকিয়ে নেব পুরো। ঠিক আছে, এরপরে যেটা দেখা যাবে যে যেটা কম ঘনত্বের সেটা উপরে আসছে, আর যেটা বেশি ঘনত্বের সেটা নিচে থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঘনত্বের ভিত্তিতে আমরা বস্তুকণাকে আলাদা করতে পারি কোন যন্ত্রের সাহায্যে, সেটা হলো সেন্ট্রিফিউজ। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে ভর সংখ্যা কোনটির সমান। অপশন আছে ইলেকট্রন প্লাস প্রোটন, প্রোটন, নিউট্রন প্লাস প্রোটন, নাকি প্রোটন মাইনাস নিউট্রন। ভর সংখ্যা এখানে দেখো, আমরা এক্স নিলাম, উপরে ওয়াই, নিচে জেড। এখানে এই যে ওয়াই যে রয়েছে, ওয়াই হলো ভর সংখ্যা বা মাস নাম্বার, আর জেড হলো পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এবারে এই যে ওয়াই বলেছে, ওয়াই ঠিক আছে বা ভর সংখ্যা, আমরা যেটাকে এম দিয়ে প্রকাশ করে থাকি মাস নাম্বার, এই মাস নাম্বার কোনটির সমান হবে। তোমাদের পরমাণু চ্যাপ্টারে করানো হয়েছিল, খুব ইজি একটা কোশ্চেন। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা মাস সংখ্যা অথবা ভর সংখ্যা বলে থাকি। ঠিক আছে, দেখো কি হয়, এখানে আমরা মাস নাম্বার এম ইকুয়ালস টু প্রোটনকে আমরা জেড দিয়ে প্রকাশ করি আর নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করি। আমরা এম ইকুয়ালস টু জেড প্লাস এন এটা কিন্তু ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা নিউটনের মান বের করতে পারি এন ইকুয়ালস টু এম মাইনাস জেড। এটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের মাস নাম্বার দেওয়া থাকলো এবং পরমাণু ক্রমাঙ্ক দেওয়া থাকলো, আর বের করতে হবে তোমাদের নিউট্রন সংখ্যা। এটা কিন্তু এই সূত্র থেকেই বেরোবে। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি একই, ইহাদের ভরবেগের সম্পর্ক কী। আমাদের গতিশক্তি একই দেওয়া আছে একটি হালকা এবং ভারী বস্তুর, মানে এদের মাস আলাদা আলাদা রয়েছে, কিন্তু এদের গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি সেম দেওয়া আছে, আর এদের ভরবেগ অথবা মোমেন্টামের মধ্যে সম্পর্ক কী সেটা আমাদের বের করতে বলেছে। এবারে কোন সূত্রে আমরা এই মাস, গতিশক্তি আর ভরবেগ তিনটি একসাথে পাই তোমাদের পড়িয়েছিলাম। দেখো, পি ইকুয়ালস টু √2mE, যেখানে ই হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, এম হলো মাস, আর পি হলো ভরবেগ। এবারে দেখো, আমাদের দুটি বস্তুর ক্ষেত্রেই কিন্তু গতিশক্তি আমাদের সেম দেওয়া আছে, তাই আমরা লিখতে পারি যে ভরবেগ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √m। ঠিক আছে, দুই তো ধ্রুবক, আর প্রপোর্শনাল দিলে আমরা কোনো ধ্রুবক লিখি না, তাহলে এখানে ই ধ্রুবক আর টু ধ্রুবক, তাই জন্য আমরা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √m লিখলাম, কারণ মাস এখানে ভেরিয়েবল। হালকা বস্তুর ক্ষেত্রে মাস আলাদা হবে, ভারী বস্তুর ক্ষেত্রে মাস আলাদা হবে। এবারে দেখো, পি কি ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে সমানুপাতিক, তাহলে যার মাস বেশি হবে তার ভরবেগ বেশি হবে, যার মাস কম হবে তার ভরবেগ কম হবে। এবারে বি নাম্বার অপশানে দেখো, এখানে বলেছে ভারী বস্তুর ভরবেগ বেশি, ভারী বস্তুর ভরবেগ বেশি, এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার, কারণ ভারী বস্তুর মাস বেশি, আর মাস যদি বেশি হয় তাই তার ভরবেগও বেশি কিন্তু হবে। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন দেখা যায় না। অপশান আছে আয়োডিন, শুষ্ক বরফ, নিশাদল, নাকি কোনোটিই নয়। এখানে আয়োডিন এবং শুষ্ক বরফের ক্ষেত্রে ঊর্ধ্বপাতন আমরা দেখতে পাই, কিন্তু নিশাদলের ক্ষেত্রে ঊর্ধ্বপাতন দেখা যায় না। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার গ।
কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন, আশা করছি তোমরা সকলেই সমস্ত কোশ্চেনগুলো সঠিক আনসার দিতে পেরেছ। তোমরা মিলিয়ে নাও কার কতগুলো ঠিক হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ক্যালকুলেট করে মার্কস জানাবে তোমাদের। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বলেছে বায়ুতে শব্দের গতিবেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। গতিবেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। এবারে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে কত, 17 সেন্টিমিটার। ঠিক আছে, এককগুলো মাথায় রাখবে, এখানে মিটার পার সেকেন্ড আর এখানে সেন্টিমিটার। বলেছে সনকের কম্পাঙ্ক কত হবে। কম্পাঙ্কের একক আমাদের এখানে দেওয়া আছে হার্জে। তাহলে আমাদের সবার প্রথমে এই অঙ্কে যেটা করতে হবে, এই যে 17 সেন্টিমিটার আছে এটাকে নিয়ে যেতে হবে আমাদের মিটারে। তাহলে 17 সেন্টিমিটারকে আমরা কি লিখতে পারি, 17 × 10⁻² মিটার লিখতে পারি, তাই তো? কারণ সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, আর 100 দিয়ে ভাগ করা আর 10⁻² দিয়ে গুণ করা কিন্তু একই জিনিস। এবারে দেখো এখানে আমাদের ল্যামডা দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাদের এন বের করতে হবে। আর আমরা সূত্র জানি ভি = এন ল্যামডা, যেখানে ভি ফর ভেলোসিটি বা গতিবেগ, এন হলো কম্পাঙ্ক, আর হলো ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য। ঠিক আছে, আমাদের এন এর মান বের করতে হবে, এন = v/ল্যামডা হবে। ভির মান আমাদের কত দেওয়া আছে, ভির মান দেওয়া আছে 340। ঠিক আছে, আর এখানে ল্যামডার মান যখন আমরা বসাবো 17 × 10⁻², এই 10⁻² উপরে গিয়ে হয়ে যাবে 10⁻²। এবারে 17 দিয়ে 340কে কাটলে আসবে 20। এবারে লেখো নিচে 20, আর এখানে 100-র জন্য 2 শূন্য, এত হার্জ। ঠিক আছে, 2000 হার্জ। তাহলে দেখো আমাদের অপশান নাম্বার খ দেওয়া আছে 2000 হার্জ, এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এ ধরনের ছোটো ছোটো নিউমেরিক্যালস কিন্তু তোমাদের এক্সামে আসেই। খুব ইম্পর্টেন্ট এই সূত্রটি, ভি = এন ল্যামডা। মাথায় রাখবে যে তোমাদের কম্পাঙ্ক, গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটি সূত্র রয়েছে, সেটি হলো ভি = এন ল্যামডা। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, বলেছে গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে। খুব ইম্পর্টেন্ট, খুব কমন একটা কোশ্চেন। এটা আমরা জীবনবিজ্ঞানেও পড়ে থাকি, এটা আমরা ভৌতবিজ্ঞানেও পড়ে থাকি। দেখো গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি। অপশন দেওয়া আছে CH4, C2H4, CFC নাকি CO2। এখানে CH4 হলো মিথেন, C2H4 হলো ইথিলিন, CFC হলো ক্লোরোফ্লোরোকার্বন, আর CO2 হলো কার্বন ডাই অক্সাইড। গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ঠিক আছে, CH4 হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বলেছে একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু থাকবে। চাপ আর উষ্ণতা যদি আমরা স্থির করে দিই, তাহলে সম আয়তন মানে একই ভলিউমের সমস্ত গ্যাসের, যে কোনো গ্যাস, সেটা হতে পারে O2, সেটা হতে পারে N2, ঠিক আছে, অক্সিজেন বা নাইট্রোজেন, যে কোনো গ্যাসে সমসংখ্যক অণু থাকবে। ঠিক আছে, এই যে তত্ত্বটি, এটি কে প্রমাণ করেছিলেন বা কে দিয়েছিলেন। অপশন আছে চার্লস বয়েল, অ্যাভোগাড্রো নাকি ম্যাক্সওয়েল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে গ, অ্যাভোগাড্রো। ঠিক আছে, অ্যাভোগাড্রো প্রথম বলেছিলেন যে একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসে সমসংখ্যক অণুই থাকবে। ঠিক আছে, চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন, বলেছে কোন ধাতুটির উপর আলো পড়লে রোধ কমে যায়। অপশন আছে সেলেনিয়াম, তামা, উলফ্রামাইট নাকি বিসমাথ। আমরা পড়েছিলাম যে পরিবাহী বা কন্ডাক্টর, আর হলো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। দেখো এখানে আলো পড়লে কি, আলো পড়লে মানে কি, উষ্ণতা বাড়বে। ঠিক আছে, টেম্পারেচার বাড়বে। এবারে আমরা পড়েছি যে পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে তার রোধ বেড়ে যায়, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে কিন্তু তার রোধ কমে যায়। ঠিক আছে, এবারে এখানে বলেছে কোন ধাতুর উপর আলো পড়লে, অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে তাহলে রোধ কমে যাবে। আমাদের এই কোশ্চেন পড়ে যেটা বের করতে হবে সেটা হলো নিচের কোন ধাতুটি অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। অপশনগুলো তোমরা দেখে নিয়েছো, তোমরা সঠিক উত্তরও দিয়ে দিয়েছো। আমি তোমাদের বলে দিচ্ছি যে রাইট আনসার হয়ে যাবে ক, সেলেনিয়াম একটি সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সেলেনিয়াম ধাতুটি হলো অর্ধপরিবাহী। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন, বলেছে নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়। পরমাণু চুল্লিতে ব্যবহৃত হবে কি তাপ নিয়ামক রূপে। অপশন আছে ভারী জল, ক্যাডমিয়াম, গলিত সোডিয়াম নাকি গ্রাফাইট। এখানে যেটা রাইট আনসার হবে সেটা হলো গ নাম্বার, গলিত সোডিয়ামকে আমরা পরমাণু চুল্লিতে তাপ নিয়ামক হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, বলেছে অ্যালকাইন হলো। অপশন আছে ত্রিবন্ধনযুক্ত, একবন্ধনযুক্ত, দ্বিবন্ধনযুক্ত নাকি কোনোটিই নয়। আমরা অ্যালকেন পড়েছি, অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকাইন, আর হলো অ্যালকিন, অ্যালকিন। এবারে এই যে অ্যালকেন রয়েছে, অ্যালকেনে আমরা একটা বন্ধন পড়ি। ঠিক আছে, অ্যালকিনের মধ্যে আমরা 2 বন্ধন পড়ি, আর অ্যালকাইনের মধ্যে আমরা ত্রিবন্ধন পড়ি। ঠিক আছে, 3টি বন্ধন থাকবে। যেমন অ্যালকেনের উদাহরণ যেমন দেওয়া আছে CH4, এটা হলো অ্যালকেন। তারপরে অ্যালকাইন দেওয়া আছে CH, ট্রিপল বন্ড CH, এটাকে আমরা অ্যাসিটিলিন বলি। তারপর অ্যালকিনের মধ্যে যেমন দেওয়া আছে CH2, ডবল বন্ড CH2, এটাকে আমরা ইথিলিন বলি। ঠিক আছে, এটা হলো অ্যালকিন, এটা অ্যালকাইন, আর এটা হলো অ্যালকেন। এবারে বলেছে অ্যালকাইনের মধ্যে কতগুলো বন্ধন পাওয়া যাবে। অপশানগুলো দেখে নিয়েছো, রাইট আনসার এখানে হয়ে যাবে তোমাদের এ, ত্রিবন্ধন। ঠিক আছে, অ্যালকাইন হলো ত্রিবন্ধন যুক্ত। নেক্সট 13 নম্বর প্রশ্ন, বলেছে নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কার কম্পাঙ্ক সবথেকে বেশি হয়। অপশন আছে এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি নাকি রেডিও তরঙ্গ।
এই যে সমস্ত কিছু তরঙ্গ রয়েছে, এই সমস্ত তরঙ্গগুলো মনে রাখার জন্য লাইন বাই লাইন মনে রাখার জন্য একটা ট্রিক রয়েছে, সেটা হলো গাড়ি XUV ইন মাই রেঞ্জ। কী ট্রিকটি? গাড়ি XUV ইন মাই রেঞ্জ, গাড়ির জন্য হবে গামা, এক্সের জন্য এক্স রে, ইউ এর জন্য আলট্রাভায়োলেট, গাড়ি XUV ফর ভিজিবল রিজিয়নের মধ্যে যে সমস্ত তরঙ্গ পাওয়া যাবে সেটা, ঠিক আছে। গাড়ি XUV ইনতে ইনফ্রারেড রে, মাইতে মাইক্রোওয়েভ, আর রেঞ্জে হলো রেডিও ওয়েভ। এবারে যখন গামা থেকে আমরা রেডিওর দিকে যাব তখন আমাদের ল্যামডা কী হবে? ল্যামডা আমাদের তখন বাড়তে থাকবে, আর আমাদের এই যে নিউ যে রয়েছে অথবা এন যে রয়েছে এটা কি হতে থাকবে? কমতে থাকবে, ঠিক আছে। নিউ বা এন এই দুটোকেই কিন্তু আমরা কম্পাঙ্ক হিসেবে প্রকাশ করি, এটা কমতে থাকবে গামা থেকে যখন আমরা রেডিও ওয়েভের দিকে যাব। এবারে আমাদের বলেছে যে নিচের তরঙ্গগুলির মধ্যে কার কম্পাঙ্ক সব থেকে বেশি, মানে এন কার সব থেকে বেশি। দেখো গামার থেকে যখন আরের দিকে যাচ্ছি তখন আমাদের এন কমছে, তার মানে সব থেকে বেশি এন কার বা কম্পাঙ্ক কার? সেটা হলো গামা রশ্মির, ঠিক আছে। আর গামা রশ্মি আমাদের এখানে দেওয়া নেই অপশানের মধ্যে, তারপরে কার বেশি হবে? সেটা হলো এক্স রশ্মির। গামা রশ্মির পরে এক্স রশ্মির কম্পাঙ্ক সব থেকে বেশি। এবারে দেখো আমাদের এক্স রশ্মি কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে এখানে এ, এক্স রশ্মির কম্পাঙ্ক সব থেকে বেশি নিচের অপশানগুলোর মধ্যে, ঠিক আছে। যদি আমাদের জিজ্ঞেস করতো যে ল্যামডা কার সব থেকে বেশি অথবা তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে বেশি, তাহলে কিন্তু আমাদের হয়ে যেত এখানে রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভ, ঠিক আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে আলোক চুম্বকীয় তত্ত্বের জনক কাকে বলে বা জনক কে? অপশান আছে ম্যাক্স প্ল্যাঙ্ক, ম্যাক্সওয়েল, নিউটন নাকি হাইগেন্স। কোন বিজ্ঞানীকে আলোক চুম্বকীয় তত্ত্বের জনক বলা হয়? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে দিলাম, তোমরা মাথায় রাখবে, মনে রাখবে, এখনই মনে করো যে আলোক চুম্বকীয় তত্ত্বের জনক বলা হয় ম্যাক্সওয়েলকে, ঠিক আছে। বিজ্ঞানী ম্যাক্সওয়েলকে আলোক চুম্বকীয় তত্ত্বের জনক বলা হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের ক্যাটাগরি 1-এর লাস্ট প্রশ্ন বলেছে নিচের কোন মৌলটি ক্ষার ধাতু নয়? অপশান দেওয়া হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, বেরিলিয়াম নাকি সিজিয়াম। যখন আমরা পর্যায় সারণী চ্যাপ্টারটির ডিটেলসে কোশ্চেন পড়েছি সেখানে আমরা জেনেছি যে পর্যায় সারণীর যে গ্রুপ 1 রয়েছে, গ্রুপ 1, এই গ্রুপ 1কে আমরা বলি ক্ষার ধাতু, ঠিক আছে। আর গ্রুপ 2কে বলি আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এটা আমরা পড়েছি, তোমাদের মনে আছে সকলের? একদম। গ্রুপ 1কে আমরা ক্ষার ধাতু বলি। এবারে গ্রুপ 1-এর মধ্যে আমরা কী কী পড়েছিলাম? লিথিয়াম, বেরিলিয়াম, এই ক্ষার ধাতু বা গ্রুপ 1-এর মধ্যে আমরা কী কী পড়েছিলাম? লিথিয়াম, ঠিক আছে, না সোডিয়াম, কে পটাশিয়াম, আরবি হলো রুবিডিয়াম, সিএস হলো সিজিয়াম, ঠিক আছে। লি, না, কে, আরবি, সিএস, এই সমস্ত কিছু আমরা পড়েছি কিসে? গ্রুপ 1-এর মধ্যে। এবারে এখানে দেখো ক্ষার ধাতু নয় বলেছে। এবারে যেটা যেটা অপশানে দেওয়া আছে এখানকার, যেমন দেওয়া আছে দেখো পটাশিয়াম আমাদের গ্রুপ 1-এ রয়েছে একদম, তারপর রুবিডিয়াম আমাদের গ্রুপ 1-এ রয়েছে একদম, সিজিয়াম আমাদের গ্রুপ 1-এ রয়েছে একদম, ঠিক আছে। তাহলে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা সকলেই ক্ষার ধাতু। ক্ষার ধাতু নয় হলো কে? বেরিলিয়াম, ঠিক আছে। বেরিলিয়াম ক্ষার ধাতু নয়, বেরিলিয়াম হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই বেরিলিয়াম গ্রুপ 2-তে পড়বে, ঠিক আছে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন এবং এখান থেকে আমাদের ক্যাটাগরি 2-র প্রশ্ন শুরু। তোমরা কোশ্চেন এবং অপশানগুলো খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে, কারণ এখানে একটি প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। চলো দেখা যাক। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলেছে 37 ভর সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষ এম এ 60টি ইলেকট্রন থাকলে নিচের কোন বিবৃতিগুলি সঠিক নয়? ভালোভাবে পড়বে, শেষে লেখা আছে নয়, কোন বিবৃতিগুলি সঠিক নয়। 37 ভর সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষ, তাহলে আমরা ধরে নিই যে মৌলটা এক্স, তার ভর সংখ্যা দেওয়া আছে 37, তাহলে 37 আমরা উপরে লিখে নিলাম। এবারে বলেছে এম তার সর্ববহিস্থ কক্ষ এবং এম এ 60টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি যে সবার প্রথমে কক্ষপথ থাকে কে, তারপর এল, তারপর হলো এম। এবারে কেতে আমরা জানি যে 2টির বেশি ঢুকতে পারবে না ইলেকট্রন, তারপর এলে 8টির বেশি ঢুকতে পারবে না, আর এম এ দেওয়া আছে 60টি ইলেকট্রন। তাহলে এর এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কত আছে? 17, আর এই 17 হয়ে যাবে এর পরমাণু ক্রমাঙ্ক অথবা পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা 17টাকে নিচে লিখতে পারি। এবারে দেখো এখানে কি বলেছে যে নিচের কোন বিবৃতিগুলি সঠিক নয়। আমরা পরমাণু ক্রমাঙ্ক বের করেছি কত? 17, এখানে অপশানে দেখো দেওয়া আছে 30, এটা আমাদের ভুল হয়ে যাবে। তারপর নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করি? নিউট্রন সংখ্যা সমান মাস নাম্বার মাইনাস জেড বা পরমাণু ক্রমাঙ্ক। এবারে এই 37 থেকে যদি আমরা 17 বিয়োগ করে দিই তাহলে কত আসে? 20 আসে। তাহলে নিউট্রন সংখ্যা 20, এটা আমাদের ঠিক। আর পরমাণু ক্রমাঙ্ক যা, ইলেকট্রন সংখ্যাও তাই, প্রোটন সংখ্যাও কিন্তু তাই, যদি সেই মৌলটি কোনো আয়ন না হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এটা কিন্তু নিস্তরিত একটা মৌল দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে এর পরমাণু ক্রমাঙ্ক যাই হবে ইলেকট্রন সংখ্যাও তাই হবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 17 দেওয়া আছে, ইলেকট্রন সংখ্যা 17 দেওয়া আছে, এটা আমাদের ঠিক। এবারে যোজ্যতা বলেছে 2। যোজ্যতা কি?
যোজ্যতা হলো কোনো মৌল যতগুলো বন্ধন তৈরি করতে পারে। এবারে দেখো এখানে তার এম কক্ষপথে, এই মৌলটির এম কক্ষপথে 60টি ইলেকট্রন আছে। তাহলে আর একটি ইলেকট্রন যদি এ নেয় তাহলে এ পাশের যে নোবেল গ্যাস আছে সেই নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাটেইন করবে। তার জন্য তার একটি বন্ধন শুধুমাত্র তৈরি করতে হবে, মানে একটি ইলেকট্রনের প্রয়োজন, আর একটি ইলেকট্রনের জন্য একটি বন্ধনই তৈরি করতে পারবে। সেই জন্য এর যোজ্যতা কিন্তু হয়ে যাবে 1, 2 নয়। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে ক এবং ঘ। যে বিবৃতিগুলি সঠিক নয় তা হলো ক এবং ঘ। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, নির্দিষ্ট বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হতে পারে? সর্বদা অবিচ্ছিন্ন হবে যদি ওই বিন্দুতে কোনো আধান না থাকে, বিচ্ছিন্ন হবে শুধুমাত্র যদি ওই বিন্দুতে কোনো ঋণাত্মক আধান থাকে, নাকি বিচ্ছিন্ন হবে যদি ওই বিন্দুতে কোনো আধান থাকে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে খ এবং ঘ। অবিচ্ছিন্ন হবে যদি সেখানে কোনো আধান না থাকে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড অবিচ্ছিন্ন হবে যদি সেখানে কোনো আধান না থাকে, আর বিচ্ছিন্ন হবে যদি সেখানে কোনো রূপ, সে পজিটিভ হোক অথবা নেগেটিভ, মানে ধনাত্মক হোক বা ঋণাত্মক, যে কোনো আধান থাকলেই তড়িৎ ক্ষেত্র সেখানে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, সর্বদা অবিচ্ছিন্ন হয় না, আর শুধুমাত্র ঋণাত্মক আধান থাকলেও বিচ্ছিন্ন হবে না। তাহলে অবিচ্ছিন্ন হবে যদি ওই বিন্দুতে কোনো আধান না থাকে, আর বিচ্ছিন্ন হবে যদি ওই বিন্দুতে কোনো আধান থাকে, মানে যে কোনো আধান থাকে। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন জোড়গুলির মাত্রা সমান? মাত্রা তোমাদের কীভাবে বের করতে হয় শেখানো হয়েছে, তোমাদের একক কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু শেখানো হয়েছে। তোমরা নিজেরা আশা করছি আগে মাত্রা বের করেই এটা আনসার করেছো। দেখো অনেক রাশি আমাদের আছে ভৌত বিজ্ঞানে, ঠিক আছে, সব রাশির কিন্তু আমাদের মাত্রা একক মুখস্থ করা সম্ভব নয়। তাই যেভাবে আমি তোমাদের মাত্রা বের করানো শিখিয়েছি, একক বের করা শিখিয়েছি, সেভাবেই কিন্তু তোমাদের এই সমস্ত মাত্রা একক বের করেই এই সমস্ত প্রশ্নের আনসার করতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা তাই করেছো। আমি তোমাদের আনসার বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে, ঘাত এবং ভরবেগ, চাপ ও শক্তি, আর মহাকর্ষীয় বিভব এবং লীন তাপ, এদের মাত্রা কিন্তু সমান। ঠিক আছে, ঘাত আর ভরবেগের সমান হবে, চাপ এবং শক্তি ঘনত্বের সমান হবে, আর মহাকর্ষীয় বিভব এবং লীন তাপের সমান হবে। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান। অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান অপশান দেওয়া আছে 44 গ্রাম CO2, 32 গ্রাম SO2, 1.6 গ্রাম O2, নাকি 17 গ্রাম NH3। অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান থাকে 1 মোল কোনো যৌগে। ঠিক আছে, কোনো যৌগ বা কোনো যৌগ যদি 1 মোল থাকে তাহলে সেই 1 মোল গ্যাসে অথবা কোনো যৌগে কিন্তু এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান। অ্যাভোগাড্রো সংখ্যক অণু বলতে কি বোঝায়? 6.022 × 10⁻23 এতগুলো অণু হলো 1 অ্যাভোগাড্রো সংখ্যক অণু। ঠিক আছে, এবারে এখানে দেখো 44 গ্রাম CO2। আমাদের এই সব কিছুর ক্ষেত্রেই যতগুলো অপশান দেওয়া আছে এদের সবারই আমাদের মোল সংখ্যা বের করতে হবে, যে মোল সংখ্যা কত। এবারে দেখো 44 গ্রাম CO2 মোল সংখ্যা আমরা কীভাবে বের করব? সবার প্রথমে আমাদের লিখতে হবে যে আমাদের যেটা গিভেন ওয়েট দেওয়া আছে কত, 44 গ্রাম। এবারে CO2-র আণবিক ভর কত, 44, নিচে 44 লিখে দাও, কাটা কাটা গেলে 1 আসে। তাহলে আমাদের এখানে 1 মোল তৈরি হচ্ছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু রয়েছে 44 গ্রাম CO2-তে, একদম ঠিক। তারপর 32 গ্রাম SO2-র ক্ষেত্রে, SO2-র ক্ষেত্রে দেখো SO2-র আণবিক ভর হবে 32, এখানে S এর জন্য 32 প্লাস এখানে 32 সমান সমান 64। ঠিক আছে, এবারে 32/64 করলে হয় 1/2, সরি এখানে হচ্ছে 1/2। ঠিক আছে, মানে 0.5 মোল। তাহলে কিন্তু এটা হচ্ছে না, এখানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক অণু নেই, মানে তার অর্ধেক রয়েছে, মানে 6.022 × 10⁻23/2 এত সংখ্যক অণু রয়েছে। এবারে 1.6 গ্রাম O2-র ক্ষেত্রে দেখো, O2-র ক্ষেত্রে কত হয়, 16 দোকানে 32। ঠিক আছে, এর আণবিক ভর হলো 32। এবার এখানে 1.6 গ্রাম দেওয়া আছে, 1.6/32 করলে কত হবে, নিচে 0 আসবে, এখানে 20, মানে 1/20, 1/20 মোল, মানে 6.022 × 10⁻23/20 এত সংখ্যক অণু রয়েছে 1.6 গ্রাম O2-তে। তাহলে এটাও আমাদের হচ্ছে না। তারপর 17 গ্রাম NH3, NH3-র দেখো আণবিক ভর কত হবে, N এর জন্য 14 প্লাস 3টি হাইড্রোজেন রয়েছে তার জন্য 17। তাহলে এখানে মোল যদি আমরা বের করি 17/17 সমান সমান 1 হয়ে যাচ্ছে আমাদের এখানে মোল সংখ্যা 17 গ্রাম NH3-র। তাহলে 17 গ্রাম NH3-র মধ্যে আমরা অ্যাভোগাড্রো সংখ্যক অণু পাবো। ঠিক আছে, তাহলে যে সমস্ত গ্যাসের মধ্যে আমাদের এখানে 1 মোল বেরিয়েছে সেই সমস্ত গ্যাসের মধ্যেই কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন বলেছে নিচের কোনটি সঠিক? অপশান আছে টাউ = R × F, L = R × P, টাউ = F × R, নাকি W = F × S। এটা তোমাদের জন্য কোশ্চেনটি নতুন হতে পারে, স্টার মার্ক দিয়ে রাখবে, কারণ তোমাদের 1-2টো প্রশ্ন কিন্তু একটু বাইরে থেকে আসেই, যেগুলো তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। ঠিক আছে, নিচের কোনটি সঠিক? এখানে আমাদের রাইট আনসার কী কী হয়ে যাবে, ক নাম্বার এবং খ নাম্বার।
টাও ইকুয়ালস টু আর ক্রস এফ আর এল ইকুয়ালস টু আর ক্রস পি, এই দুটোই এখানে সঠিক দেওয়া আছে। তারপর টাও ইকুয়ালস টু এফ ক্রস আর ডব্লিউ ইকুয়ালস টু এফ ক্রস এস, এটা কিন্তু ভুল দেওয়া আছে। এবারে তোমাদের অনেকের মনে হতে পারে যে এ নাম্বার অপশান এবং সি নাম্বার অপশান তো একই দেওয়া আছে, গুণের কথাই এখানে বলেছে। তোমরা যদি 4 গুণ 2 করো সমান সমান 8 আসে, আবার 2 গুণ 4 যদি করো তবুও 8 আসে। কিন্তু এই গুণ আর এই যে মাঝখানে এই যে ক্রস, এটা কিন্তু এক নয়, এটাকে আমরা গুণ করা বলি, আর এটা হলো ক্রস প্রোডাক্ট, এটা আলাদা ব্যাপার, এটা ফিজিক্সের আর এটা হলো ম্যাথের, ঠিক আছে। তাহলে টাওকে আমরা যদি লিখতে যাই তাহলে সবসময় আমাদের সবার প্রথমে আর ভেক্টরটাকে লিখতে হবে, ক্রস প্রোডাক্ট করতে হবে এফ ভেক্টরের সাথে। এফ ভেক্টর যদি আমরা আগে লিখি তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাই এটাও তোমরা মাথায় রাখবে কোনটা আগে আছে আর কোনটা পেছনে আছে। তাহলে টাও ইকুয়ালস টু আর ক্রস এফ আর এল ইকুয়ালস টু আর ক্রস পি, এখানে এল হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম আর পি হলো লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই ছিল আজকে আমাদের সেটের 20টি প্রশ্ন। আশা করছি তোমরা সকলেই সমস্ত প্রশ্ন ঠিক করতে পেরেছো। যাদের সবগুলি ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যাদের কিছু কিছু ভুল হয়েছে তোমরা তোমাদের ভুলগুলোকে মার্ক করো, সেই সমস্ত ভুলের উপর কাজ করো। এক্সামের আর কিছুদিন রয়েছে, এর মধ্যেই তোমরা যতটুকু তোমাদের ডাউট সলভ করতে পারো ততটুকু করে নাও। যে সমস্ত জায়গায় ভুল হয়েছে সেই সমস্ত টপিক সলভ করার পর তার থেকে যদি তোমাদের ফাইনালে কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু সেই সমস্ত কোশ্চেন তোমাদের ভুল হবে না, ঠিক আছে। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো করানো হচ্ছে সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট টপিক থেকেই করানো হচ্ছে। তাই যেগুলো যেগুলো ভুল হয়েছে তোমরা অবশ্যই সেগুলো ডাউট সলভ করে নাও। আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এছাড়াও তোমরা কমেন্ট বক্সে কিন্তু তোমাদের ডাউটগুলো জানাতে পারো, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখলে এবারে তোমাদের যা করতে হবে সেটি হলো ডেসক্রিপশানে আমাদের এই সমস্ত চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা এই সমস্ত চ্যানেল গ্রুপে যাও, জয়েন বা ফলো বাটন প্রেস করে আমাদের সাথে যুক্ত হও, কারণ তোমাদের এক্সাম হবে আর কিছুদিন পরে। এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট যেমন মক টেস্ট, কোশ্চেন প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, তার সাথে এক্সামের পর তোমাদের কাউন্সেলিং রয়েছে। সেই কাউন্সেলিং বিষয়ক গাইডেন্সের জন্য কিন্তু তোমাদের এই সমস্ত চ্যানেলগুলোকে ফলো করে রাখা উচিত, ঠিক আছে। আর আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশান তোমাদের মিস না হয়, ক্লাস আসার সাথে সাথেই যাতে তোমরা সেই সমস্ত ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, কমেন্টে অবশ্যই তোমার মার্কস জানাবে। আর যদি তোমাদের জন্য এই সমস্ত ক্লাস, এই সমস্ত ভিডিও সলিউশন, মক টেস্টগুলো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে হেল্পফুল হচ্ছে তোমাদের জন্য, আর তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি মক টেস্ট সলিউশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।